স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদিশা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামী বাংলাদেশের রূপরেখা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেওয়া হবে। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে এ ঘোষণা দেওয়ার পর এ নিয়ে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামী বাংলাদেশের রূপরেখা। বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন থাকলেও রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ তার। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে ধারণ করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেওয়া হবে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। এ সময় জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ঘোষণাপত্র আমাদের এখনকার ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে বিজয় কারো একার নয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শহীদ হয়েছেন। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ শেষে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ১৬ বছরের আন্দোলনে বিএনপি নেতাদের গুম করা হয়েছে, অথচ অন্তর্বর্তী সরকার তাদের খোঁজ নেয়নি। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ই আগস্টের পরে সেই দলটি ইসলামী ব্যাংক দখল করেছে, টেন্ডারবাজিতে জড়িয়েছে। দেশের মানুষ তাদের ৭১-এর ইতিহাস ভুলে যায়নি। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, একটি দল ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। ভারতের পাশাপাশি দেশের ভেতরেই কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদও দেন বিএনপির এই নেতা। নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। ৫ কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে সড়ক ছেড়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর আগে চাকরিতে পুনর্বহাল এবং বিচার ব্যবস্থার সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকার জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিলে আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে আবারও অবরোধ করেন ট্রেনি চিকিৎসকরা। সেখানেও যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্য সোহান মণ্ডল ২০২১ সালের সেপ্টেম্বরে ব্যক্তিগত আক্রোশে চাকরি হারান। ৪ মাসের সন্তানকে নিয়ে রাজধানীর জাহাঙ্গীর গেটে চাকরি ফেরত পেতে বিক্ষোভে অংশ নেন। বর্ণনা করেন চাকরি হারানোর ঘটনা। আমি সেনাবাহিনীতে ছিলাম, জোরপূর্বক আমার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি কারোর সঙ্গে যোগাযোগও করতে পারি নাই, পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারি নাই। ১১ দিন সাজা ছাড়াই কোয়ার্টার গার্ড সেলে ছিলাম। ১১ দিন পরে আমি বের হয়ে দেখি আমার কোর্ট মার্শাল। কয়েক ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। ৫ কর্মদিবসের মধ্যে দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস পেলে সড়ক ছাড়েন তারা। এ সময় ৩ দফা দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরেন। অথরিটি যে 5 দিনের সময় বেঁধে দিয়েছেন, আমরা ধৈর্য ধরে এই 5 দিনের মধ্যে তাদের সিস্টেমেটিক সুরাহার জন্য অপেক্ষা করব। চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সকল প্রকারের বকেয়া বেতন ভাতা এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। বিগত সকল প্রকার বকেয়া বেতন ভাতা সহ এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। সেই একতরফা বিচার ব্যবস্থার
সংস্করণ করতে হবে। এ আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর গেটের সামনের সড়কে সৃষ্টি হয় যানজট। এতে বেশ ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ। অন্যদিকে সকাল থেকে শাহবাগে সারা দেশ থেকে আসা প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা অবস্থান নেন। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশ ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার তারা। আমাদের শৈশব, কৈশোর, যৌবন পড়তে পড়তে কেটে গিয়েছে। কেন? যাতে আমরা দেশের শ্রেষ্ঠ নাগরিক হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। সে মানুষ আজকে আমি রাস্তায় বসে আছি। এই আজকের এই আন্দোলনটা আমাদের শুধু আজকের জন্য না, এই আন্দোলন বিগত 3 বছর থেকে হয়ে আসতেছে। আমাদের দাবি যে 50,000 টাকা বৃদ্ধি করে দেওয়া হোক, ভাতা যে টাকা দেওয়া হচ্ছে সেটা বাড়ানো হোক এবং অবশ্যই যেন নিয়মিত প্রদান করা হয়। আন্দোলনে শাহবাগের সব দিকের রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে সংহতি জানায় এবি পার্টি। দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন কাল দেয়া হবে প্রধান উপদেষ্টার কাছে, জানিয়েছে প্রেস উইং। এদিনই সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা। তবে এর আগে ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালই থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ এবং বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকেই প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রবেশে কড়াকড়ি ছিল অন্য দিনের চেয়েও বেশি। সাংবাদিকদের সব কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেনি সচিবালয়ে। পরে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসেন সাংবাদিকদের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জানানো হয় সোমবার থেকেই অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবে সাংবাদিকরা। এদিকে আগুনে পুড়ে যাওয়া ভবনে রবিবারও চলে তদন্ত কাজ। তদন্ত দলের পরিদর্শন ও বৈঠকের পাশাপাশি ধ্বংসস্তূপ অপসারণের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরের দিকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন। তদন্তটা সুষ্ঠু হওয়া জরুরি দেশের স্বার্থে, কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য পরীক্ষার জন্য প্রয়োজনে আলামত দেশের বাইরে পাঠানো হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, 5 পরিচালক সহ 29 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকালে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পে 4,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগে পিডি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ সময় দুদকের মহাপরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা অর্থ পাচার করেছে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল প্রকল্প 7,000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পের ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি করা ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দর্শক, এখন দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত। নিবেদন করছে এক্সপো গ্রুপ। স্বপ্ন ছিল পড়াশোনার পর সচ্ছল ভবিষ্যৎ গড়ার।
হাল ধরবেন পরিবারের। তাই তো সবজি বিক্রির পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন নরসিংদীর মহিষাসুরা গ্রামের সুমন মিয়া। কিন্তু 20 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে 34 দিন চিকিৎসাধীন থেকে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। প্রশাসন জানিয়েছে নিহতদের তালিকা চূড়ান্তের পর পরিবারকে দেয়া হবে সরকারি সহযোগিতা। নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বর্ধকান্দি এলাকার প্রান্তিক কৃষক পরিবারের সন্তান সুমন মিয়া। টানাপোড়েনের সংসারে বড় ভাইয়ের সাথে কাঁচামালের ব্যবসায় সহযোগিতার পাশাপাশি স্থানীয় মাদ্রাসায় নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন দাখিল এই শিক্ষার্থী। ইচ্ছে ছিল সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়বেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গত 20 জুলাই মাধবদী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে 34 দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা, দিশেহারা পুরো পরিবার। সবাই ঈদে পরীক্ষা দিচ্ছে, মানে আমার বলা থাকলে না পরীক্ষা দিলে কত বই এবারের বছরে কাটবো, এবার পরীক্ষা দেব না লেগে লেখাপড়া ফায়া ফায়া করছে আর দোকানদারি করছে। হ্যাঁ, অনেক বড় আশা ছিল আর কি, বাড়ি ঘর করার লাগিয়া এলকালকা দোকানদারি করতে হয়, কষ্ট করতে হয়। কারণ সে দেশের সাথে জীবন দিছে, এটা তো আর কারো হাত নাই। সে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল, মানুষ হিসেবে সব খুবই ভালো ছিল। এখানে ভাড়া থাকে ঠিক আছে, কিন্তু এর আশঙ্কা হইলো বাজারে একটা ঘর হইলে আর একটু ভালো হইতো আর কি। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন তালিকা প্রণয়ন সংক্রান্ত কমিটি ইতিমধ্যে 22 জনের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা আসলে প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে পৌঁছানো হবে। সব যাচাই বাছাই করে আমাদের নরসিংদী জেলা থেকে মোট 22 জনের তালিকা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা নিশ্চয়ই আসবে, সেই সহযোগিতা আসার পর আমরা পরিবারদের সাথে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে। এমন পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহায়তার আশায় সুমনের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় 6 জন নিহতের ঘটনায় ঘাতক বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রুটিপূর্ণ বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। ঘাতক বাসটি ফিটনেসবিহীন ছিল, রুট পারমিট ছিল মেয়াদ উত্তীর্ণ। এছাড়া চালক নেশাখোর এবং তার ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে মন্তব্য করেন তিনি। এর আগে ঘটনায় নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুরুন্নবী সহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব ও হাইওয়ে পুলিশ। পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। হেফাজতে নেওয়া হয় বাস চালক নুরুন্নবীকে। সংস্কার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আগামীর জাতীয় সরকার পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, মানুষের মনোজগৎ এখন পরিবর্তন হয়ে গেছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দেশে মানব সম্পদের বড় একটি অংশ যুব সম্প্রদায়। বিগত সরকার এদের শিক্ষা এবং স্বাস্থ্য খাত বাদ দিয়ে বিনিয়োগ করছে টানেল আর ব্রিজ নির্মাণে। হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, আমরা জাতীয় সরকার করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে সিন্ডিকেট তৈরির নজির নেই। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন আমিন নূর এবং রুহুল আমিন স্বপন। কর্মী প্রতি সিন্ডিকেটকে ফি দিতে হতো 1,52,000 টাকা। এতে বেড়ে যায় খরচ। সিন্ডিকেট অনিয়ম এবং টাকা পাচারের অভিযোগে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার।
মালয়েশিয়া যেতে মাইগ্রাম নামে একটি সফটওয়্যারের মাধ্যমে নাম নিবন্ধন করতে হয় কর্মীদের। আর এটির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আমিন নূর। বাংলাদেশের অংশ দেখভাল করত সিন্ডিকেটের আরেক হোতা রুহুল আমিন স্বপন। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সির মালিক তিনি। টাকা পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া কর্মী পাঠাতে সরকার নির্ধারিত প্রতিজন ৭৯,০০০ টাকা ধরা হলেও সিন্ডিকেটের কারণে এই খরচ দাঁড়ায় প্রায় ৫.৫ লাখ টাকায়। ২৫০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও ৬১টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কর্মী পাঠাতো চক্রটি। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার কারণ সিন্ডিকেট। কোনো দেশের সিন্ডিকেট নাই, শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেট আছে এবং লাইসেন্সের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের রুহুল আমিন স্বপন সাহেব মালিক আর মালয়েশিয়াতে দাতুশ্রী আমিন মালিক, এই দুইজনেই মূলত সিন্ডিকেটের মাস্টারমাইন্ড। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মীরা, এই সেক্টরে যারা কাজ করে তারা, এবং দেশের সুনাম নষ্ট হয়েছে। সেই জন্য এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে। সিন্ডিকেট সহ অন্যান্য বিষয়ে সরকারের নজরদারি না থাকায় বেড়ে যায় কর্মী পাঠানোর খরচ। এই প্রতারক চক্রের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে তারা হয়তো একই সিন্ডিকেট আবার করতে সাহস পাবেন না। আমরা কখনোই দেখি না যে তারা যারা জড়িত তারা বিচারের আওতায় এসেছে। সিন্ডিকেট হলে কি হবে? সিন্ডিকেট হলে যেটা হয়, কর্মীরা প্রতারিত হয়, মানুষ গিয়ে কাজ পায় না, দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। কিন্তু এই সিন্ডিকেট যারা হোতা, তারা দেখা যায় যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা আয় করে। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। গত ১.৫ বছরে সৌদি আরবের পর সবচেয়ে বেশি ৪.৫ লাখের বেশি কর্মী গেছে দেশটিতে। সিন্ডিকেটের নানান অনিয়ম আর অর্থ পাচারের অভিযোগে গেল ১৫ বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে আবার যদি সিন্ডিকেট করা হয় তাহলে আবারও মুখ থুবড়ে পড়তে পারে মালয়েশিয়ার শ্রমবাজারটি। এখন সময়ের দাবি, সিন্ডিকেট মুক্ত করে সবার জন্ম উন্মুক্ত করে দেয়া হোক এই বাজারটি। মাহমুদুল হাসান নাজিব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। জানাবো খেলার খবর। বিপিএল শুরুর আগের দিন টিকিট না পাওয়ায় সকালে মিরপুরে তৈরি হয়েছে অস্থিরতা। প্রিয় দলের খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট প্রেমীরা একটা সময় বিক্ষোভও করেন স্টেডিয়াম গেটের বাইরে। এরপর বেলা ১১:৩০ আনুষ্ঠানিকভাবে বিপিএল এর টিকিট সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিসিবি। ভোর থেকেই বিপিএল এর টিকিটের জন্য মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এমন ভিড় ছিল সমর্থকদের। উদ্বোধনী ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনায় ভাটা পড়ে বিসিবির অব্যবস্থাপনার কারণে। দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট ভক্তরা টিকিট না পাওয়ায় প্রকাশ করেন হতাশা। এখানে আমাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, বলতেছে যে মধুমতি ব্যাংকের এজেন্টে যাইতে টিকিট নিতে, ঠিক আছে? এখন মধুমতি ব্যাংক এটা কোন জায়গায় এটা আমরা জানি না। এখন ভোর 6টা বাজে দাঁড়ায় রইছি, এখন কয়টা বাজে জানি না। এতক্ষণ ধরে আমরা দাঁড়ায় রইছি, বিসিবি কোনো পদক্ষেপই নিচ্ছে না। অফলাইনেও না আর অনলাইনেও না। অফলাইনে মানুষ এসে দাঁড়ায় রইছে, অনলাইনে না পাইয়া 4টা বাজে এসে দাঁড়ায় রইছে, তারপরও কেউ না। বেলা বাড়লে ভিড় আর অস্থিরতা বাড়ে আরো বেশি। টিকিট না পেয়ে অনেকে বিক্ষোভও করেছেন। নতুনভাবে সাজানো বিপিএলে মাঠের মূল খেলায় দর্শক ব্যবস্থাপনা নিয়ে বিসিবিকে আরো সচেতন হবার কথাও বলেন কেউ কেউ। আমাদের জানানো হয়েছে যে 9টা বাজে আপনার অফলাইনে টিকিট দেওয়া হবে, মিডিয়ার মধ্যে জানানো হয়েছে, কিন্তু মিডিয়াতে কোনো অফলাইনে কোনো টিকিট নেই। এখন বলতেছে 100% টিকিট নাকি অনলাইনে দিয়েছে। আমার টিকিট 100% দিতে হইব। এসবের মাঝেই বেলা 12টায় টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানায় বিসিবি। অনলাইন আর অফলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে রবিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এছাড়া বিপিএল এর উদ্বোধনী দিনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি টিকিটও কেনা যাবে। মিরপুরে টিকিটের ক্যাটাগরি থাকছে মোট 11টা। 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টিকিট মূল্য 2000 টাকা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা ঢাকা নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। সঠিক তদন্তের মাধ্যমে নিখোঁজদের সন্ধানের দাবি তাদের। লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক এবং জনপদ বিভাগ। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে 3 দিন আগে মাইকিং করার পরেও যেসব স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি সেগুলো উচ্ছেদ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার আক্তার হোসেন।
ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে একটি ইট ভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে রিয়াজ ইট ভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। ছাড়পত্র ছাড়াই এই ভাটায় ইট পোড়ানো হচ্ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দুপুরে মতবিনিময় সভায় বক্তারা রাজবাড়ীর স্বাস্থ্যসেবা মাদকের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমি চাই আপনাদের মাধ্যমে এই জেলা মানে পূর্বের ওমান বা পূর্বের ছোট্ট 4 ফুট ট্রাফিক বা 4 ফুট এইড ইমিগ্রেশন সার্ভিসেসের আমন্ত্রণে গত 26 থেকে 28 ডিসেম্বর ঢাকা সফর করেছেন সৌদি আরবের অভিবাসন আইনজীবী ডক্টর ওমর বাসুর। সফরকালে তিনি সৌদি আরবের বিজনেস রেসিডেন্সি এবং প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা নিয়ে পরামর্শ প্রদান করেন। ব্যবসায়িক অভিবাসনের জন্য সৌদি আরব অন্যতম সেরা একটি গন্তব্য বলে জানান তিনি। নানা আয়োজনে ময়মনসিংহে পালিত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মবার্ষিকী। সকালে জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।